ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের কতগুলি বৈশিষ্ট্য নিয়ে। আমি আগের ভিডিওতে ভারতের সংবিধানের 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, তোমরা সেটা দেখছো। আগের ভিডিওতে যে 5টি বৈশিষ্ট্য সেগুলি কি কি নিয়ে আলোচনা করেছি, সেগুলি হলো ভারতের সংবিধান বৃহৎ আয়তনের সংবিধান। 2 নম্বর বৈশিষ্ট্য লিখিত সংবিধান, অংশত অলিখিত। 3 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করেছি সংবিধানের প্রাধান্য। 4 নম্বর বৈশিষ্ট্যে আলোচনা করেছি ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। 5 নম্বরে আমরা আলোচনা করেছি ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতের বৈশিষ্ট্য। আজকে আমি ভারতবর্ষের সংবিধানের 6 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। 6 নম্বর বৈশিষ্ট্য হলো সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ। তোমরা জানো যে ভারতের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুষ্পরিবর্তনীয় সংবিধান নয়। ভারতের সমস্ত বিষয়ে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুষ্পরিবর্তনীয় সংবিধানের পদ্ধতিকে গ্রহণ করা হয়নি। আবার ব্রিটেনের মতো সংবিধান সংশোধনের ক্ষেত্রে সুপরিবর্তনীয় সংবিধানের বৈশিষ্ট্যকে পুরোপুরিভাবে গ্রহণ করা হয়নি। ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কথা উল্লেখ আছে 368 ধারাতে। আর্টিকেল 68-এ বলা আছে যে ভারতের সংবিধানকে ভারতের পার্লামেন্ট আইন করে সংশোধন করতে পারবে। এই সংশোধনের ক্ষেত্রে ভারতের পার্লামেন্ট 3টি পদ্ধতি গ্রহণ করতে পারবে। 1 নম্বর হলো ভারতের কিছু কিছু বিষয় আছে যেগুলি সংবিধান সংশোধন করার জন্যে সহজ পদ্ধতি অবলম্বন করা হয়। সহজ পদ্ধতি কাকে বলে? সহজ পদ্ধতি হলো লোকসভা এবং রাজ্যসভাতে পার্লামেন্টের উভয় কক্ষের উপস্থিত সদস্য, তারা অধিকাংশ সদস্য অর্থাৎ অর্ধেকের বেশি সদস্য সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিলে সংবিধান সংশোধিত হবে। এই যে অর্ধেকের বেশি, এটাকে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বলা হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভোটে ভারতের সংবিধানকে সংশোধন করা যায়। এটা সুপরিবর্তনীয় বা নমনীয় সংবিধানের বৈশিষ্ট্য। যেমন ভারতের রাজ্যের নাম ঠিকানা, নতুন রাজ্য সৃষ্টি, রাজ্যের বিলোপ ঘটানো, রাজ্য আইনসভার 2য় কক্ষের বিলোপ ঘটানো ইত্যাদির ক্ষেত্রে ভারতের পার্লামেন্ট সহজেই সংবিধান সংশোধন করতে পারে। এটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধানের দৃষ্টান্ত। তাহলে ভারত একদিকে সুপরিবর্তনীয় সংবিধান। আবার এমন কতগুলি বিষয় আছে ভারতের সংবিধান সংশোধন করতে গেলে প্রয়োজন হয় 2/3 মেজরিটির ভোট। পার্লামেন্টের উভয় কক্ষে উপস্থিত সদস্য যদি 3/2 সদস্য সমর্থন করে সংবিধান সংশোধনের পক্ষে, তাহলে সংবিধান সংশোধিত হবে। এটা হয়তো বিশেষ পদ্ধতি, এটা দুষ্পরিবর্তনীয় সংবিধানের বৈশিষ্ট্য। এভাবে ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার
পরিবর্তন করার ক্ষেত্রে এই পদ্ধতিতে সংবিধান সংশোধন করা যায়। রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতির নির্বাচন যে পদ্ধতি ভারতবর্ষের সংবিধানের 54 ধারায় এবং 55 ধারায় উল্লেখ আছে, এই ধারার বক্তব্য সংশোধন করতে গেলে পার্লামেন্টের উভয় কক্ষের 2/3 মেজরিটি সদস্য যদি সংবিধান সংশোধনের পক্ষে ভোট দেয় তাহলে সংবিধান সংশোধন করা যাবে। এটা হচ্ছে বিশেষ পদ্ধতি, এটা দুষ্পরিবর্তনীয় সংবিধানের বৈশিষ্ট্য, এটা ভারতবর্ষের সংবিধানে আছে। 3 নম্বর পদ্ধতি হলো এমন কিছু বিষয় আছে পার্লামেন্ট 2/3 মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্ত নিল, সংবিধান সংশোধনী প্রস্তাব গ্রহণ করলো, সেটা রাজ্যগুলিতে পাঠাবে। রাজ্যগুলির অর্ধেক বা তার বেশি সমর্থন করলে রাজ্য আইনসভা যদি সেই সংশোধনী বিলকে অর্ধেক রাজ্য বা তার বেশি রাজ্য সমর্থন করলে তাহলে সংবিধান সংশোধিত হবে সে বিষয়ে। তাহলে এটা আরও একটু কঠিন পদ্ধতি। তাই আমরা ভারতের সংবিধানের 6 নম্বর বৈশিষ্ট্য হিসাবে বলেছি যে ভারতের সংবিধান একদিকে সুপরিবর্তনীয় আর একদিকে দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটা সংমিশ্রণ ভারতের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য ভারতের সংবিধানের। 7 নম্বর বৈশিষ্ট্য কি? সংসদীয় শাসন ব্যবস্থা। তোমরা জানো যে শাসন ব্যবস্থা সংসদীয় শাসন ব্যবস্থা হয়, অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা হয়। তো ভারতবর্ষে সংসদীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। কেন এটাকে সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করা হলো ভারতে? তোমরা জানো ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্যবাদী দেশ ব্রিটেনের অনুকরণে ভারতবর্ষের পার্লামেন্টারি ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের আইনসভা পার্লামেন্ট পৃথিবীর মাতৃস্থানীয় আইনসভা। ব্রিটিশ পার্লামেন্টকে বিশ্বের মাতৃস্থানীয় আইনসভা বলা হয়, তার কারণ এই পার্লামেন্টকে অনুকরণ করে বহু দেশ তোমার সংসদীয় শাসন ব্যবস্থাকে পার্লামেন্টের অনুকরণে আইনসভা গঠন করেছে। বহু দেশ পার্লামেন্টের অনুকরণে, তাই এটাকে মাতৃস্থানীয়। এবং বিশ্বের প্রথম আইনসভা হচ্ছে ব্রিটেনের পার্লামেন্ট। তো ভারতবর্ষ পার্লামেন্টারি ডেমোক্রেসিকে গ্রহণ করেছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি কাকে বলে? যে শাসন ব্যবস্থায় দেশের সর্বোচ্চ শাসক তার নামে শাসন কার্য পরিচালনা হবে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ক্ষমতাকে প্রয়োগ করতে পারবেন না। ক্ষমতা প্রয়োগ করবেন কে? ক্ষমতা প্রয়োগ করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংগঠিত ও পরিচালিত মন্ত্রিসভা। আর মন্ত্রিসভার মধ্যমণি হলেন প্রধানমন্ত্রী। প্রকৃত শাসক হিসাবে প্রধানমন্ত্রী শাসক প্রধানের নামে শাসন কার্য, রাষ্ট্রপ্রধানের নামে শাসন কার্য পরিচালনা করবেন। ভারতবর্ষের সর্বোচ্চ শাসক, রাষ্ট্রের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি, তিনি নিয়মতান্ত্রিক শাসক। তিনি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নামে ভারতের যে পার্লামেন্ট, লোকসভা, নিম্নকক্ষ লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে ইলেকশনের পরে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী বা কোয়ালিশন সরকারের কয়েকটা দল মিলে সরকার গঠিত হলে সেটাকে কোয়ালিশন সরকার বলা হয়। এই দলের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হন। এই প্রধানমন্ত্রী মূল ক্ষমতার অধিকারী। তাই সংসদীয় যে ভারতবর্ষের শাসন ব্যবস্থা, এই শাসনের মূল ক্ষমতা হলো প্রধানমন্ত্রীর হাতে আছে। তাই ভারতের শাসন ব্যবস্থাকে
আমরা বলবো সংসদ অর্থাৎ পার্লামেন্ট প্রথম কথা, কিন্তু পার্লামেন্টও প্রকৃত ক্ষমতার অধিকারী নয়। পার্লামেন্টের মধ্যে লোকসভাতে যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল, এবং সংখ্যাগরিষ্ঠতা একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে কয়েকটা দল মিলে সরকার গঠন করে, সেই সরকার বা শাসন বিভাগের হাতে ক্ষমতা থাকে। শাসন বিভাগের মধ্যে তিন ধরনের মন্ত্রী থাকেন: ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী এবং উপমন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রীদের একজন বা দুজন উপমন্ত্রী থাকেন, ডেপুটি মিনিস্টার থাকেন, আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে স্টেট মিনিস্টার বা রাষ্ট্রীয় মন্ত্রী বলা হয়। আর ক্যাবিনেট মিনিস্টারের হাতে মূল ক্ষমতা থাকে। ক্যাবিনেটের মধ্যে আবার তিন চারজনকে প্রধানমন্ত্রী বেশি গুরুত্ব দেন, সেটাকে বলা হয় কিচেন ক্যাবিনেট। তা এবং শেষমেশ হচ্ছে মূল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। তাই ভারতের সংসদীয় শাসন ব্যবস্থাকে আমরা প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা বলতে পারি। তাহলে এই পয়েন্টটা বুঝতে পারলে ভারতের নামে মাত্র শাসক রাষ্ট্রপতি, আর প্রকৃত শাসক যদি বলে কে শটে, তাহলে তোমরা বলবে প্রধানমন্ত্রী। সরকার প্রধান, শাসন বিভাগের প্রকৃত শাসক, শাসন বিভাগের নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতি। তাই ভারত একটা সংসদীয় গণতন্ত্রের দেশ। এটা 7 নম্বর বৈশিষ্ট্য হলো। এবার 8 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্য কি? ভারতের সংবিধানের নাগরিকদের কতগুলি মৌলিক অধিকার দেওয়া হয়েছে। মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হলো নাগরিকদের, ভারতের নাগরিকদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য কতগুলি গুরুত্বপূর্ণ মিনিমাম সুযোগ সুবিধা দেওয়া দরকার, তা না হলেই নয়। তাই ভারতের সংবিধান রচয়িতারা ভারতের নাগরিকদের কতগুলি মৌলিক অধিকার রক্ষা করা অধিকার উল্লেখ করেছেন। মূল সংবিধানের পার্ট 3-তে 12 থেকে 35 ধারায় 7টি মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়। সংবিধান যেদিন গৃহীত হয়েছে 1949 সালে 26শে নভেম্বর, সেই দিন অর্থাৎ মূল সংবিধানে ভারতে 7টি মৌলিক অধিকার: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার 14 থেকে 28 ধারা, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার 23 এবং 24 ধারায়, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25, 26, 28 ধারায়, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার 29 এবং 30 ধারায়, 31 ধারায় সম্পত্তির অধিকার, 32 থেকে 35 ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। 1978 সালে জনতা সরকার 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 44 বার ওই 1978 সালে সংবিধান সংশোধিত। 44তম মানে কি? ওইবার যে সংশোধন হলো সেটা 44তম। তো 44তম সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের অধ্যায় থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হলো, এবং 300 ধারায় এই মৌলিক সম্পত্তির অধিকার, মৌলিক অধিকারকে বাদ দিয়ে সেটা সাধারণ একটা বিধিবদ্ধ অধিকারে পরিণত করা হলো। তাহলে দেখো, ভারতবর্ষের মূল সংবিধানে 1978 সাল থেকে তাহলে কটা মৌলিক অধিকার আছে? 6টি। কি তাই তো? সাম্য, স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে, ধর্মীয় স্বাধীনতার, শিক্ষা ও সাংস্কৃতিক এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। মৌলিক অধিকার হচ্ছে 6টি। এই মৌলিক অধিকারের মূল বিষয় কি? রাজনৈতিক বিষয় আর কিছুটা সামাজিক বিষয়। সামাজিক বিষয় অস্পৃশ্যতা দূরীকরণ 17 ধারায় উল্লেখ আছে। অস্পৃশ্যতা আইনত দণ্ডনীয়। অস্পৃশ্যতা দূরীকরণের জন্য 1955 সালে অস্পৃশ্যতা দূরীকরণ আইন পাশ করা হয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার, এখানে সামাজিক একটা বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে, কিন্তু আমরা দেখব যে মৌলিক অধিকারগুলোর সাবজেক্ট ম্যাটার, মূল সাবজেক্ট ম্যাটার হচ্ছে রাজনৈতিক, পলিটিক্যাল। তাই পলিটিক্যাল দিয়ে শুধু মানুষের
ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটবে না। অধিকারগুলির মধ্য দিয়ে ভারতের নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে না। তাই অর্থনৈতিক অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে পরবর্তীকালের নির্দেশমূলক নীতিতে। মৌলিক অধিকারগুলো কিন্তু অবাধ এবং অনিয়ন্ত্রিত নয়, কোনো অধিকারই অবাধ ও অনিয়ন্ত্রিত নয়। যেমন 19 ধারায় উল্লেখ আছে, কি উল্লেখ আছে? বাক স্বাধীনতার কথা উল্লেখ আছে, সমবেত হওয়ার, নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার আছে, ইত্যাদি ইত্যাদি অধিকার আছে। এই অধিকারগুলো কিন্তু রাষ্ট্র জনস্বার্থে সার্বভৌমত্ব রক্ষার জন্য এগুলোর উপরে, অধিকারগুলির উপরে নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র, যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারবে। এই অধিকার, তবেই অধিকারগুলো বাস্তবে রূপায়িত হবে। কিন্তু মৌলিক অধিকারগুলো আজও ভারতের বাস্তবায়িত হয়নি। আইনের চোখে সবাই সমান 14 ধারায় উল্লেখ আছে, কিন্তু আইন তো সবাইকে সমান চোখে দেখতে পারে না। ধনীদের স্বার্থে আইন ব্যবহার হয়। ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল 14 ধারায় উল্লেখ আছে। মার্কিন সংবিধানের অনুকরণে এটাকে গ্রহণ করা হয়েছে। ইকুয়াল প্রোটেকশন, দরিদ্র মানুষ কি ইকুয়াল প্রোটেকশন পায়? প্রশ্ন, পায় না। যাই হোক, এগুলো হচ্ছে সমালোচনার বিষয়। যতটুকু যে মানে অধিকার আছে, উল্লেখ আছে, এটা যে একদম তাৎপর্যহীন এটা বলবো না, গুরুত্বহীন এটা বলবো না, তবে এর গুরুত্বকে আমরা স্বীকার করব। নেক্সট হচ্ছে মৌলিক কর্তব্য। এটা হলো 9 নম্বর বৈশিষ্ট্য, ভারতের সংবিধানে 9 নম্বর বৈশিষ্ট্য, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য। দেখো, যেদিন সংবিধান গ্রহণ করা হয়েছে, মূল সংবিধানে, সেই সংবিধানে কিন্তু ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়নি। কিন্তু অধিকার এবং কর্তব্য ওতপ্রোতভাবে জড়িত। একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ হচ্ছে অধিকার ও কর্তব্য। এপিঠ যদি অধিকার হয়, ওপিঠ হচ্ছে কর্তব্য। আমরা একজন যদি কর্তব্য পালন করে আরেকজন অধিকার পাবে, আর আরেকজন কর্তব্য পালন করলে আমি অধিকার পাবো। তাই অধিকার এবং কর্তব্য এত ঘনিষ্ঠভাবে যুক্ত, কিন্তু মূল সংবিধানে উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তার আইনসভাতে তখন 10টি মৌলিক কর্তব্যের কথা সংবিধানে উল্লেখ করা হলো। ভারতের নাগরিকদের 10টি মৌলিক কর্তব্য পালন করতে হবে। কয়েকটা আমি নাম উল্লেখ করছি। সংবিধানকে মান্য করা, জাতীয় পতাকাকে সম্মান জানানো, জাতীয় পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, জাতীয় সঙ্গীতকে সম্মান দিতে হবে, কর দিতে হবে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, বন এবং পরিবেশকে সংরক্ষিত করতে হবে। এইগুলো হচ্ছে মোট 10টি কর্তব্য। আর 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর একটি মৌলিক কর্তব্য ভারতের নাগরিকদের পালনের জন্য বলা হলো। সেটা কি? সেটা হলো 6 থেকে 14 বছরের বয়সের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে হবে অভিভাবকদের। তোমরা জানো যে মূল সংবিধানে 45 ধারাতে 6 থেকে 14 বছরের ছেলে মেয়েদের ভারত রাষ্ট্র লেখাপড়া শেখাবে, এটা নির্দেশমূলক নীতিতে উল্লেখ ছিল। ভারত রাষ্ট্র ব্যর্থ হয়েছে, ভারত সরকার ব্যর্থ হয়েছে। সেই কারণে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের যে বক্তব্য যে এই ছেলে মেয়েদের 6 থেকে 14 বছরের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে অভিভাবকরা, তাহলে ভারত রাষ্ট্র ওই যেদিন সংবিধান কার্যকরী হয়েছে 1950 থেকে 2002 পর্যন্ত 14 বছরের বালক বালিকাদের লেখাপড়া শেখাতে পারেনি। বাধ্যতামূলক শিক্ষা, অবৈতনিক শিক্ষার কথা বলেছে, কিন্তু কার্যকরী করতে পারেনি, নিজেই স্বীকার করে নিচ্ছে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলছে বাবা মার কর্তব্যটা যে লেখাপড়া শেখাতে হবে। তাহলে নিজের ভুল রাষ্ট্র স্বীকার করে দিয়েছে, ভারত রাষ্ট্রের সরকার স্বীকার করে নিয়েছে। এছাড়া আরও বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সের ছেলে মেয়েদের লেখাপড়া করাটা
এটা ফান্ডামেন্টাল রাইটস 21 ধারায় এই বক্তব্য উল্লেখ করা হলো। এটাও একটা দুর্বলতার কথা ভারত সরকার স্বীকার করে নিচ্ছে। তাহলে আমরা দেখলাম যে মৌলিক কর্তব্য দেশের কর দেওয়া কর্তব্য দেশের সাধারণ যারা চাকরিজীবী এবং সাধারণ গরিব মানুষ যারা অত্যন্ত গরিব যারা তারাও কিন্তু পরোক্ষ কর দেয়। মধ্যবিত্ত চাকরিজীবীরা সরাসরিভাবে কর দিচ্ছে, কিন্তু দেশের যারা ধনী তারা স্বনামে বেনামে অর্থ গোপন করে রাখছে। রাজনৈতিক নেতৃত্ব তারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। জনগণের টাকা, জনগণের করের টাকা, পরোক্ষ ট্যাক্সের টাকা। তারা কি কর্তব্য পালন করছে? শাসক শ্রেণী কি কর্তব্য পালন করছে? শাসক শ্রেণীকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। প্লেটোর উল্লেখিত সেই আদর্শ রাষ্ট্রের অভিভাবক শ্রেণী, যাদের পরিবার থাকবে না, যাদের ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, কিন্তু সেটা বাস্তবে রূপায়িত করা সম্ভব না। এখন ব্যক্তিগত পরিবার, ব্যক্তিগত সম্পত্তি থাকুক, যেটুকু দরকার তার পরিবারে সেইটুকু থাকুক, কিন্তু দরকারের অতিরিক্ত তারা অর্জন করছে না, লুটে নিচ্ছে, পুটে নিচ্ছে। দেশের শাসক শ্রেণী এইটা হলো সব থেকে অপরাধী। অনেক সাধারণ মানুষ আছে, আমাদের জনগণ অপরাধী আছে, কিন্তু তার থেকে বড় অপরাধী হলো ভারতবর্ষের শাসক শ্রেণী। দুর্নীতি মুক্ত প্রশাসন, অফিস আদালত সমস্ত জায়গায় সাধারণ মানুষ বিনা পয়সায় কাজ পায় না, তাহলে সুবিচার পায় না আদালতে। তাহলে এটা কি? এটা তো সাম্য প্রতিষ্ঠিত হয়নি। তাহলে কর্তব্য পালন ঠিক মতো করছে না যারা শাসক শ্রেণীতে আছে। যাই হোক, কর্তব্য পালন আমাদের করতে হবে, দেশ রক্ষা করতে হবে, ট্যাক্স দিতে হবে, আইন মান্য করতে হবে, সংবিধান মান্য করতে হবে, দেশের সার্বভৌমত্বকে রক্ত দিয়ে রক্ষা করতে হবে, জাতীয় সংহতি রক্ষা করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এগুলো আমাদের করতে হবে। তার পাশাপাশি জনসচেতন হতে হবে। যারা শাসক শ্রেণীর যে অংশটা, মানে প্রায় অংশ যে কলুষিত, দুর্নীতির সঙ্গে যুক্ত, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। তাহলেই সাধারণ মানুষের কর্তব্য পালন যথাযথ হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর বৈশিষ্ট্য, রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতি। ভারতের সংবিধানের 4th অধ্যায়ে উল্লেখ আছে। পার্ট 4-এ 36 থেকে 51 ধারায়, দেখো 51 ধারায় 51 এতে মৌলিক কর্তব্য 10টা উল্লেখ আছে। আর 51 ধারার মূল যে ধারা, তোমরা জানো যে সংবিধান যখন রচনা হয়েছে 395টা ধারা ছিল, 8টা তালিকা ছিল। পরবর্তীকালে এটা অনেক বৃদ্ধি পেয়েছে, যে বৃহত্তায়তন সংবিধান শিডিউলের সংখ্যা 12, প্রায় 360টা মতো আর্টিকেল, আর সাব আর্টিকেলের কথা হিসাবটা দেওয়া যাবে না, এটা অসম্ভব। তো যাই হোক, নির্দেশমূলক নীতি রাষ্ট্রকে নির্দেশ দিল। রাষ্ট্রকে নির্দেশ দিল মানে কি? রাষ্ট্র তো চোখে দেখা যায় না, রাষ্ট্র তো ধারণা মাত্র, কি তাই তো? তাহলে রাষ্ট্রের সরকার নির্দেশ পালন করবে। সংবিধানে যে সব নির্দেশ আছে, দেশের সম্পত্তি যাতে মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয়, ভারত রাষ্ট্র এবং তার সরকার দেখবে। দেশে যাতে ধন বৈষম্য বৃদ্ধি না পায়, তার জন্য ভারত সরকার দেখবে। নারী এবং পুরুষ একই কাজের জন্য সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে। ভারতবর্ষের গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থা তৈরি করতে হবে। গ্রামের মানুষের হাতে ক্ষমতা দিতে হবে, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে, দিল্লিতে কেন্দ্রীভূত রাখলে হবে না। এই যে এরই মধ্যে পঞ্চায়েত গঠনের কথা নির্দেশমূলক নীতিতে বলা আছে, 40 ধারায় উল্লেখ আছে। কুটির শিল্পের সম্প্রসারণ ঘটাতে হবে। আজকে বিশ্বায়নের যুগে কুটির শিল্প শেষ, এমনকি
বৃহৎ শিল্পের মধ্যে যাদের পুঁজি কম তারা ভ্যানিশ হয়ে যাচ্ছে প্রতিযোগিতায়। তাহলে নির্দেশমূলক নীতি কার্যকরী হলো? সারা ভারতবর্ষে জাতীয় ঐক্য এবং জাতীয় সংহতি বোধ, ন্যাশনালিজম প্রত্যেকটা মানুষের মধ্যে আনতে হবে, আঞ্চলিকতা দূর করতে হবে। তাই বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের আইন ব্যবস্থা থাকবে না। ভারত সরকারকে এই কথা নির্দেশমূলক নীতিতে বলা হলো, তুমি রাষ্ট্রের কর্ণধার, গোটা ভারতবর্ষে একই ধরনের আইন, দেওয়ানি আইন চালু করতে হবে, গোটা ভারতবর্ষে একই ধরনের ফৌজদারি আইন চালু করতে হবে। নির্দেশমূলক নীতিতে বলা হলো বার্ধক্য হলে তার ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে, বেকার সমস্যার সমাধান করতে হবে, মদ্যপান নিষিদ্ধ করতে হবে, ভারত কৃষি প্রধান দেশ, গবাদি পশু হত্যা যাতে বেশি না হয়, হত্যা না হয় তার ব্যবস্থা রাষ্ট্র করবে, আর আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করবে। এগুলো নির্দেশমূলক নীতিতে বলা হলো। তাহলে নির্দেশমূলক নীতিতে আমরা দেখছি যে আইনগত বিষয় আছে, অর্থনৈতিক, মেনলি অর্থনৈতিক বিষয় আছে, কিন্তু অর্থনৈতিক বিষয় কতটা ভারত সরকার কার্যকরী করতে পেরেছে। আর এই নির্দেশমূলক নীতি আদালতে বলবৎযোগ্য নয়। এগুলি কার্যকরী না হলে সরকারের বিরুদ্ধে কোনো নাগরিক, কোনো ব্যক্তি বা কোনো সংস্থা আদালতে মামলা করতে পারবে না। ওই মৌলিক অধিকার আমি উল্লেখ করলাম, মৌলিক অধিকার আদালতে বলবৎযোগ্য। 32 ধারাতে যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের কথা নাগরিকদের দেওয়া হয়েছে, মৌলিক অধিকার হিসাবে দেওয়া হয়েছে, আর বাকি যে 5টা অধিকার, 5টা মৌলিক অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, এই 5টা অধিকারের যে কোনো একটা বা 5টাই যদি কেউ কেড়ে নেয় তার বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে। 32 ধারাতে এটা বলা আছে। সুপ্রিম কোর্ট পারবে, হাইকোর্ট পারবে, নাগরিক 226 ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে পারবে। কিন্তু নির্দেশমূলক নীতির ক্ষেত্রে এই ব্যবস্থা নেই। বড় বড় অর্থনৈতিক আদর্শের কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের এত বছরের ইতিহাসে মুষ্টিমেয় ধনিক শ্রেণী যারা, তারা আরও ধনী হয়েছে, সম্পদ, দেশের জাতীয় আয় বাড়ছে, অর্থনৈতিক ক্ষেত্রে আজকে ভারত 5ম স্থান ফলাও করে ভারত গভর্নমেন্ট প্রচার করছে। কিন্তু পাশাপাশি ধনী দরিদ্রের ব্যবধান কমছে কি? এটা সাধারণ মানুষ বিচার করবে। তাই নির্দেশমূলক নীতি নির্দেশ হিসাবে সংবিধানে লিপিবদ্ধ আছে। তবুও আমরা কথা বলবো, এর আইনগত মূল্য আছে, এর নৈতিক মূল্য আছে। জনগণ সচেতন হবে যে এই সংবিধানে এই নির্দেশ আছে, কেন এটা গভর্নমেন্ট করছে না। জনবিক্ষোভ হবে, জনসচেতনতা বাড়বে। সদা জাগ্রত জনমত ছাড়া গণতন্ত্র চলতে পারে না। দেশের অর্থবৈষম্য দেশের সরকারকে চোখে আঙুল দিয়ে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে, তবেই নির্দেশমূলক নীতিগুলি কার্যকরী হবে। যাই হোক, আজকে আমি এই ভিডিওতে আজকে এই 5টা পয়েন্ট আলোচনা করলাম। আমাদের ভারতের সংবিধানের মোট 10টা বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম। আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই আমি 11 নম্বর পয়েন্ট থেকে আমি করব। আর একটা কথা আমি বলি, এই যে নির্দেশমূলক নীতি, এর উপরে আমার আলাদা ভিডিও আছে, তোমরা দেখবে, ডিটেলস আলোচনা আছে। মৌলিক অধিকারের উপর আলাদা ভিডিও আছে, স্বাধীনতার অধিকারের উপর আছে, সাম্যের অধিকারের উপরে ভিডিও আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকারের উপর ভিডিও আছে আমার। তারপরে আমি প্রস্তাবনার কথা বলবো। প্রস্তাবনার কথা প্রথম দিকেই বলা ভালো ছিল, যা পরে বলে দেবো আমি। সংবিধানের বৈশিষ্ট্য, প্রস্তাবনাতে যে 5টা ওয়ার্ড তার আলাদা আলাদা ভিডিও আছে। তাই ভারতের সংবিধানের ব্যাপক বৈশিষ্ট্য আলোচনা আমরা করব। আর একটা কথা মনে রাখবে যে বৈশিষ্ট্যগুলি তুমি যদি শিখতে পারো, তোমরা যদি বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা নিতে পারো, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেক সহজ হবে। সিজিএল পরীক্ষায়, ইউপিএসসি পরীক্ষায়, WBCS পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, চাকরি পরীক্ষায়, পলিটিক্যাল সায়েন্সে ইন্ডিয়ান পলিটি, এইটা কিন্তু থাকবেই। সব থেকে বেশি কোশ্চেন থাকছে ইউপিএসসি পরীক্ষায়,
বেশি থাকছে, আইএস পরীক্ষায় পলিটিক্যাল সায়েন্সে একটা মেজর কোশ্চেন থাকছে, নেট পরীক্ষায় থাকছে। তাহলে আমরা কেন পলিটিক্যাল সায়েন্স বুঝবো না? কেন ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান পলিটি আমরা বুঝবো না? ভারতের সংবিধানের প্রত্যেকটা বৈশিষ্ট্য, আমি 10টা পয়েন্ট বলেছি, আবার প্রত্যেকটা আমার আলাদা ভিডিও আছে, সেগুলো তোমরা দেখবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। আমি একটু সমালোচনামূলক আলোচনা করি, কিন্তু এটা একাডেমি, এটা কোনো ভুল না, এটা আমাদের পলিটিক্যাল সায়েন্স, এটা অন্যভাবে নেবে না। আমি রাজনীতির ঊর্ধ্বে, আমি ছাত্র পড়াই, ছাত্র সচেতন হবে পলিটিক্যাল সায়েন্স পড়লে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র সঙ্গে অন্যান্য ছাত্রদের ডিফার এইখানে, এখানে বিভিন্ন মতবাদ আছে, তার অ্যাপ্লিকেশান আছে, এবং কতটা অ্যাপ্লিকেশান হয়েছে তা আমরা আলোচনা করব। হ্যাঁ, এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অন্যভাবে নেবে না। এই বলে আমি আজকের আলোচনা শেষ করলাম।